মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। এ কথায় মন্দার এত দুঃখ কেন, এত কান্না কেন? একটা আসন্ন পরিত্রাণের আনন্দ সে অনুভব করল না কেন? আমি ভালোবাসি না, ভালোবাসতে পারি না, তা তো সে জানে। তুমি আগে খেতে বসো, তোমাকে ভাত বেড়ে দিই, তারপর শোবো। এখন পাগল, এখন ভাত বাড়তে হবে না। তোমার এমন অসুখ, আমি কি খেতে পারি? মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বউ চুরি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম 1873 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি, মৃত্যু 5ই এপ্রিল 1932 খ্রিস্টাব্দ। তার লেখা প্রথম উপন্যাস রমা সুন্দরী 1908 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে। তার লেখা উপন্যাস রত্নদ্বীপ নাট্য ও চলচ্চিত্র রূপে জনপ্রিয় হয়। আজ শুনবেন তার লেখা গল্প বউ চুরি। গল্প পাঠে আর্য জানা, প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। যে সময় নব্যবঙ্গে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হবার একটা ভীষণ ধুম পড়ে গিয়েছিল, সেই সময়ের কথা বলছি। মহামায়া বর্ধমান জেলার এক সুনিবিড় পল্লীগ্রাম। সুনিবিড় অর্থাৎ রেলওয়ে স্টেশন থেকে 20 মাইল এবং পোস্ট অফিস থেকে 5 মাইল দূরে অবস্থিত। গ্রামের মাঝামাঝি একটা জায়গায় দেবী মহামায়ার একটি মূর্তি স্থাপন করা আছে, সেটা থেকেই গ্রামের এই নাম। এই ছোট্ট গ্রামে একজন ছোটখাটো জমিদার আছেন, তার নাম বিধুভূষণ বন্দ্যোপাধ্যায়। তার মেজ ছেলে অনাথশরণ বিয়ে পরীক্ষা দিয়ে কয়েকদিন হলো বাড়িতে এসেছে। ছেলেটার বয়স 22 বছর হবে। বেশ পরিপাটি আছে ছেলেটার, চেহারাটাও মন্দ নয়। কিন্তু তার বাবা তার উপরে কয়েকটা কারণে অত্যন্ত চটে আছেন। প্রথমত, সে ব্রাহ্ম সমাজে যাতায়াত করে থাকে বলে খবর পাওয়া গেছে। দ্বিতীয়ত, বাড়িতে তার 16 বছর বয়সী স্ত্রী রয়েছে, কিন্তু সে তার সাথে দেখা সাক্ষাৎ পর্যন্ত করে না। তার কারণ কি জানো? সে বলে, যাকে আমি ভালোবেসে বিয়ে করিনি সে আমার স্ত্রী নয়, বরং তাকে আমি বোনের চোখে দেখি। যদি তাকে জিজ্ঞাসা করো তাহলে ওকে বিয়ে করলে কেন, সে বলবে, যখন বিয়ে করেছিলাম তখন আমার এ সমস্ত মতাদর্শ ছিল না। মেয়েটার কি অবস্থা হবে তা জিজ্ঞাসা করলে বলে, আমরা দুজনেই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হব, তারপর ব্রাহ্ম বিবাহের যে নতুন বিধান রচনা করা হচ্ছে সেই বিধি অনুসারে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করব। ও তখন ভালোবেসে যে কাউকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে। বিয়ের পর কলকাতায় গিয়ে অনাথশরণের এক প্রাণের বন্ধু জুটেছিল। তার নাম হেমন্ত কুমার সিংহ। সে দীক্ষিত ব্রাহ্ম। তার সাথে বন্ধুত্ব হওয়ার কিছু সময়ের মধ্যেই অনাথের মনে এই ধারণা জন্মালো যে সে হেমন্ত কুমারের দূর সম্পর্কের বোন নগেন্দ্রবালাকে ভালোবাসে। মনের এরকম চঞ্চলতায় প্রথমে অনাথ অত্যন্ত লজ্জিত ও অনুতপ্ত বোধ করছিল, কিন্তু হেমন্ত কুমার তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভালোবাসা একটা ঐশ্বরিক শক্তির বিকাশ, কোনো অবস্থাতেই তাকে পাপ স্পর্শ করতে পারে না। হেমন্ত কুমারের প্রবল বিশ্বাস, প্রেম সম্পর্কবিহীন পূর্ব রাগ বর্জিত বিবাহই হতে পারে না। অনাথ মন্দাকিনীকে ভালোবেসে বিয়ে করেনি, সুতরাং সে তার স্ত্রী নয়, বোনের মতো একজন। এই অদ্ভুত মত হেমন্তই অনাথের মাথায় ঢুকিয়েছে। নগেন্দ্রবালাও যে অনাথকে মনে মনে পছন্দ করে এও দুই বন্ধু অনুমান করে নিয়েছে। কাজেই এই বিয়ে হলে তা যথার্থ ও আদর্শ হয়, এই হেমন্ত কুমারের মত। কিন্তু অনাথের তথাকথিত স্ত্রীর ক্ষেত্রে বর্তমানে তা অসম্ভব। আর নগেন্দ্রবালার কাছে ভালোবাসা প্রকাশ করবার অধিকার পর্যন্ত অনাথের নেই। হেমন্ত প্রায়ই বলতো, প্রাণে প্রাণে যোগ, আত্মায় আত্মায় মিলন, এই ভালোবাসার চরম সফলতা। বিয়ে নাই বা হলো। কিন্তু নতুন ব্রাহ্ম বিবাহ আইন হওয়ার কথা উঠবার পর থেকে তারা অন্য রকম পরামর্শ করেছে। দুপুর প্রায় পেরিয়ে গেছে। জ্যৈষ্ঠ মাসের আম পাকানো রোদ বাইরে ঝাঁঝা করছে। অনাথশরণ বারবাড়ির ঘরের ডেস্কের দিকে মুখ করে চেয়ারে বসে আছে। এই ঘরটা তার নিজের। রাতের থাকা শোয়া
তার এই ঘরেই। দেওয়ালের গায়ে কয়েকটি বিলেতি ছবির সঙ্গে একটা একতারা টাঙানো। সকালে ও সন্ধ্যায় এটা বাজিয়ে সে ব্রহ্মসঙ্গীত করে থাকে। বাকি ঘর সাজানোর জিনিসের মধ্যে একটা ক্লক, একটা আলমারি, একটা আলনা এবং শোবার খাট ছাড়া আর কিছু নেই। ডেস্কের ভেতর থেকে অনাথ হেমন্ত কুমারের একটা সদ্য পাওয়া চিঠি বের করে পড়তে আরম্ভ করল। তার যেখানে যেখানে নগেন্দ্রবালার নাম ছিল সেখানে সেখানে সে তার ঠোঁট স্পর্শ করল। তারপর চিঠি রেখে চোখ বুজে কি যেন ধ্যান করতে লাগলো। ঠং ঠং করে ঘড়িতে 2টো বাজল। অনাথ তখন ধীরে ধীরে চোখ খুলে চিঠিটা খামের মধ্যে পড়ল। তারপর এক টুকরো কাগজ নিয়ে ভেবেচিন্তে লিখল, আজ রাত 12টার পর সবাই ঘুমিয়ে গেলে তুমি একবার আমার ঘরে এসো। লিখে সে কাগজটাকে পাকিয়ে গুটিয়ে ছোট করল। এরপর এর আগে উল্লেখ করা খামশুদ্ধ চিঠিটা ডেস্কে বন্ধ করে সে বাইরে বেরিয়ে গেল। ভিতর বাড়িতে ঢুকে সে দেখে উঠোনে কেউ নেই। প্রথম ঘরে তার বৌদিদি কয়েকজন সখীকে নিয়ে বসে তাস খেলছেন। দ্বিতীয় ঘরে ঢুকে দেখল পালঙ্কের ওপর তার মা ঘুমিয়ে আছেন। কুলুঙ্গির কাছে তার ছোট ভাইপোটা দাঁড়িয়ে চুরি করে কুলের আচার খাচ্ছে। কাকাকে দেখে সে ঘাবড়ে গিয়ে হেসে ফেলল। কাকা তার দিকে লক্ষ্য না দিয়ে সেখান থেকে চলে গেল। তৃতীয় ঘর হলো পুজোর ঘর। নারায়ণ শিলা আছেন। মূর্তি বিদ্বেষ বশত ইদানিং অনাথশরণ এই ঘরে আর ঢুকত না। বাইরে দাঁড়িয়ে দেখল তার স্ত্রী মন্দাকিনী মেঝের ওপর বসে বঁটি দিয়ে তেঁতুল কাটছে। ডান হাতের কাছে কলাপাতার ওপর কয়েকটা কাঁটা তেঁতুল, বটির নিচে একরাশ কাঁইবিচি ছড়ানো। মন্দাকিনীর 2টো ঠোঁট পানের রঙে লাল হয়ে আছে। কপালে ফোঁটা ফোঁটা ঘাম, আঁচলের সামনের অংশ তার গলায় জড়ানো। মন্দা আপন মনে হেঁট হয়ে তেঁতুল কাটছিল, তাই সে স্বামীকে দেখতে পায়নি। অনাথ প্রায় 1 মিনিট ধরে হতবাক হয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল। বিয়ের পর এই সে প্রথম মন্দাকে ভালো করে দেখছে। উঠোনে আম গাছের ডাল থেকে একটা পাকা আম হাওয়ায় পড়ে গেল। সেই শব্দ শুনে মন্দা চমকে বাইরের দিকে চাইল। দেখল বারান্দায় তার স্বামী দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে সে বটি ছেড়ে উঠে পড়ল। মাথার ঘোমটা প্রায় আধ হাত মতো টেনে নামিয়ে সে জানলার কাছে সরে দাঁড়ালো। তার আঁচলে বাঁধা চাবিগুলো ঝিনঝিন শব্দ করে বেজে উঠল। অনাথ পা টিপে টিপে ঘরের মধ্যে ঢুকল। তারপর মন্দাকিনীর পা লক্ষ্য করে পাকিয়ে রাখা কাগজটা ছুঁড়ে দিয়ে সে বাইরে বেরিয়ে গেল। মন্দা কাগজটা কুড়িয়ে নিয়ে প্রথমে ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর সে জানলার কাছে এসে কাগজটা খুলে পড়তে আরম্ভ করল। চিঠিটা পড়ে মন্দা বাইরের দিকে চাইল। একটা আম গাছে কাঁচা পাকা অনেক আম ধরেছে। সেই গাছের মধ্যে থেকে কোকিল ডাকছে, অনেক দূরে ঘুঘু ডাকছে। মন্দা আরো একবার কাগজটা পড়ল। আবারও সেই আম গাছের দিকে চাইল। গাছের ফাঁক দিয়ে আকাশ দেখা যাচ্ছে। মন্দা কাগজটা বুকে চেপে ধরল। এরপর সে নারায়ণ শিলার সামনে উপুর হয়ে পড়ে প্রণাম করতে লাগল। ঠাকুর, আজ আমার জীবনের বড় আনন্দের দিন ঠাকুর। আজ প্রথমবার তিনি আমাকে ডাকলেন। সেই 13 বছর বয়সে যখন আমার বিয়ে হলো, তখন আমার সে কি জ্বরের সেই জ্বালায় বিয়ের সময়কার কোনো কথাই আর আমার মনে নেই। ফুলসজ্জর ঘর কেমন সাজানো হয়েছিল তা দেখা অবধি আমার কপালে জোটেনি। শ্বশুর বাড়িতে তখন যে কদিন রইলাম ওনার সাথে দেখাই হলো না। তারপর চলে এলাম বাপের বাড়ি। সেখান থেকে আবার যখন ফিরে এলুম তখন শুনলাম ওনার নাকি কি সব নতুন মতামত হয়েছে, কি যেন সব বললে। তারপর একদিন বাদে তুমি মুখ তুলে চাইলে ঠাকুর, হে নারায়ণ, তুমি আছো ঠাকুর। মন্দাকিনী সেখান থেকে উঠে আবার জানলার কাছে গিয়ে কাগজটা খুলে পড়তে শুরু করল। অনাথের নতুন মতাদর্শ তৈরি হবার পর থেকে বাড়ির লোকজন, আত্মীয় স্বজন অনেক করে তার কাছে অনুরোধ করেছিল
কিন্তু অনাথ বাড়ির ভিতরে আর কখনো শোয়নি। এখন রাগ করে আর তাকে কেউ বাড়ির ভেতরে আনবার চেষ্টাও করে না। অনাথের মা প্রতিদিনই সকলকে এ বিষয়ে অনুরোধ করতেন, কিন্তু কেউই আর এ ব্যাপারে কান দিত না। তবে এতদিন পর স্বামী কাছে আসায় মন্দার মনে হলো, এতদিনই তাঁর বুঝি আমার কথা মনে পড়ল। তবে কি মন্দার মনে হলো এই জীবনটা তবে কি আর বিফল হবে না? তার আত্মীয় স্বজনের, সখীদের কাছে স্বামীর ভালোবাসার কথা, সোহাগের কথা শুনে শুনে তার বুক ফেটে যেত। মনে হতো সে কি পাপ করেছে যার জন্য ঈশ্বর তাকে এমন করে শাস্তি দিচ্ছেন। এইবার কি তাহলে সেই সব দুঃখ তার দূর হবে? হঠাৎ মন্দাকিনীর এই ভাবনায় বাধা পড়ল। দরজার বাইরে থেকে কেউ গুম গুম করে কিল মারছে। ব্যস্ত হয়ে মন্দাকিনী দরজা খুলে দিল। তার ছোট ননদ হরিমতি। হরিমতি বাল্য বিধবা। আজ 5 বছর হলো তার এই দশা হয়েছে। হরিমতি মন্দার চেয়ে 3 বছরের বড়, তবু দুজনের খুব ভাব। দুজনে দুজনের সব সুখ দুঃখের ভাগী। মন্দাকে দেখে হরিমতি চমকে উঠে বলল, তোর কি হয়েছে লা? মন্দা ধীরে ধীরে উত্তর দিল, হবে আবার কি? দোর বন্ধ করে কি করছিলি? মন্দা চুপ করে রইল। তার ভাবভঙ্গি দেখে হরিমতির ভারী সন্দেহ হলো। সে মন্দার গলা জড়িয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলবি না ভাই? বলবো। কখন বলবি? রাত্রিরে। না, এখন বল। মন্দাও বলবে না আর হরিমতিও ছাড়বে না। শেষে মন্দাকে বলতেই হলো। কথা শুনে হরিমতি প্রথমটা চুপ করে রইল, তারপর অল্প অল্প হাসতে লাগলো। হাসছিস কেন ভাই? হাসছি তোর বট্টির রকম দেখে। আমি যা ভেবেছিলাম তাই। এবার এসে অবধি ছোড়দার উসখুস করে বেড়ানো হচ্ছে। বলেও ছিলাম বড় বৌদিকে। কি বলেছিলি? বলেছিলাম, ওগো এবার হয়তো ছোড়দার মন হয়েছে, এবার তোমরা চেষ্টা করে দেখো, এবার হয়তো ঘরে আসবেন। তা বৌদিদি বললেন, মন হয়েছে তো আসুক না, আমি কি বারণ করেছি নাকি? আমি বললাম, এতদিন আসেননি, এখন আপনা হতে কি আসতে পারেন? লজ্জা করে হয়তো। তিনি বললেন, সেবার অমন করে আমাদের অপমান করলে আবার আমি সাধতে যাব? আমি তেমন মেয়েই নই, যেমন কর্ম তেমনই ফল। 2 মাস তো ছুটি আছে, ভুগুক, জব্দ হোক। মন্দা বলল, আমি কিন্তু ভাই যেতে পারবো না। কেন? সে আমার ভারী লজ্জা করবে। ওলো দেখিস, কচি খুকি টিকি না, বরের কাছে যেতে লজ্জা করবে। কতক্ষণে যাবি, ঘন্টা গুনছিস তাই বল, মুখে আর ন্যাকামো করতে হবে না। না ভাই, ঠাট্টা রাখ, আমার ভয় হচ্ছে। প্রথম দিনটে ভয় হতে পারে, তা একদিন বই তো নয়। রোজ রোজ আমি যাবো বুঝি? তাহলে একদিন ধরা পড়তে হবে না? ধরা না পড়লে আর উপায় কি ভাই? একদিন লজ্জা তো ভাঙতেই হবে। না না, তার চেয়ে তুই বরং বৌদিদিকে বলগে আরেকবার, তিনি যা হয় করবেন। আচ্ছা, তা না হয় বলবো, কিন্তু আজকের দিনটা চুরি করেই তোদের দেখা হোক। দেখিস, চুরির কাঁচা আমটা পেয়ারাটার মতন, চুরির সব জিনিসই বড় মিষ্টি। রাতে বিছানায় শুয়ে হরিমতি মন্দাকিনীকে ডাকল, ছোট বউ, ও ছোট বউ, ঘুমুলি ভাই? মন্দাকিনী ধর্মর করে উঠে বসল। জিজ্ঞেস করল, 12টা হয়েছে? 12টা ছেড়ে এই 1টা বাজলো ছোটদার ঘড়িতে। তুই বুঝি ঘুমিয়ে পড়েছিলি? না, আমার চোখে কি আর ঘুম আছে? যত ঘুম তোর, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এই কথা বলে হরিমতি একটা প্রদীপ জ্বালালো। তারপর আলনা থেকে একটা ধোয়া দেশি শাড়ি পেড়ে বলল, নে এখানা পর। না ভাই, আর অততে কাজ নেই। ধুর ছুঁড়ি, এই ময়লা কাপড় পরে যাই বুঝি? হরিমতি মন্দার আঁচল ধরে টান দিল।
তখন আর মন্দার হরিমতির আদেশ পালন করা ছাড়া কোনো উপায় রইল না। কাপড় পরা হলে হরিমতি বলল, বল, এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? মন্দাকিনী একটা প্রচলিত এদেশীয় ঠাট্টা করতে যাচ্ছিল, কিন্তু সামলে নিল, কারণ এ সময় হরিমতিকে রাগানো সুবুদ্ধির কাজ নয়। সুতরাং সে বলল, নইলে আমি বউ মানুষ, একলা যাব নাকি? দুজনে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো। চাঁদের আলোমাখা নিস্তব্ধ রাত। মন্দাকিনীর পায়ে মল ছিল, সেটা থেকে ঝমঝম শব্দ হতে লাগলো। সে শব্দে হরিমতি চমকে উঠে বলল, মরণ, মল চারখানা খুলিসনি, ভাবে বিভোর হয়েছিস যে। মন্দাকিনী মল খুলে বালিশের নিচে রেখে আসলো। তারপর দুজনে বৈঠকখানার দিকে চলল। বৈঠকখানার কাছাকাছি গিয়ে হরিমতি মন্দাকিনীর কানে কানে বলে দিল, দৌড় ভেজিয়ে রাখবো, আস্তে আস্তে সাবধানে আসিস এখন। হরিমতি ফিরে গেল। মন্দা পা টিপে টিপে 4টে সিঁড়ি ভেঙে তার স্বামীর ঘরের বারান্দায় উঠল। দুয়ারের ফাঁক দিয়ে দেখল আলো জ্বলছে। ঘরে ঢুকতে গিয়ে তার খুব ভয় করতে লাগলো। বুক দূর দূর করতে লাগলো। তার পা যেন আর ওঠে না। শেষে সাহসে ভর করে ঘরের দরজা নিঃশব্দে খুলে সে ভেতরে ঢুকল। ঘরে ঢুকে সে দেখল মাথার গোড়ায় বাতি জ্বালিয়ে তার স্বামী ঘুমোচ্ছেন। পিছনে ফিরে দরজা বন্ধ করে দরজায় খিল দিয়ে মন্দাকিনী বাতিটা নিভিয়ে দিল। ঘরে জ্যোৎস্নার আলো এসে পড়েছিল। এখন সেই আলো যেন আরো বেশি করে হেসে উঠল। স্বামীর বিছানায়, স্বামীর মুখে জ্যোৎস্না এসে পড়েছে। মন্দা সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সেই আলো ছায়া মাখা মুখের দিকে তাকিয়ে রইল। ভাবল, ইনি আমার স্বামী। আমার স্বামী তো বড় সুন্দর। এভাবে 1 মিনিট পেরিয়ে গেল। মন্দা মনে মনে বলল, বেশ মানুষ তো, লোককে ডেকে এনে নিজে দিব্যি করে ঘুমোচ্ছেন। মন্দাকিনী এখন কি করবে তা কিছুক্ষণ ভাবল। শেষে ঠিক করল, কখনো তো তার গা হাত পা টিপে দেবার সৌভাগ্য হয়নি। এই প্রথমবার এত কাছে এসে এ সুযোগ ছাড়ি কেন। তখন সে খুব সাবধানে স্বামীর পায়ের কাছে গিয়ে বসল এবং স্বামীর পা টিপে দিতে লাগলো। আরামে অনাথশরণের ঘুম আরও গভীর হল। দক্ষিণ দিক থেকে মিষ্টি হাওয়া আসছে ঘরে। এইভাবে আরও কিছুক্ষণ কাটল। তারপর মন্দাও স্বামীর পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়ল। যখন রাত 2টো বাজল, তখন অনাথের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পরের প্রথম কয়েকটা মুহূর্তে অনাথ অনুভব করল তার মন যেন কিসের প্রতীক্ষায় ব্যাকুল হয়ে আছে। তার মনে পড়ল সে আজ মন্দাকিনীকে আসতে বলেছে। যতক্ষণ জেগেছিল তার জন্যই সে অপেক্ষা করছিল। যখন রাত 12:30 পার হয়ে গেল, তখন মন্দাকিনী আসবে না বুঝেই সে ঘুমিয়ে পড়েছিল। এই ভাবতে ভাবতে অনাথ পাশ ফিরল, আর অমনি তার পা মন্দাকিনীর গায়ে ঠেকল। হঠাৎ এই কোমল স্পর্শে অনাথ চমকে উঠে বসল। দেখল মন্দাকিনী ঘুমোচ্ছে। জ্যোৎস্না তখন সরে গিয়ে মন্দাকিনীর মুখের উপর পড়েছে। সেই আলোয় অনাথ তার নবযৌবনা স্ত্রীকে দেখতে লাগলো। মন্দাকে তার বড় সুন্দর বলে মনে হলো। তার ঠোঁট দুটো একবার কেঁপে উঠছে। মন্দা বুঝি তখনও স্বপ্ন দেখছিল। স্ত্রীর মুখের দিকে চেয়ে অনাথ ভাবতে লাগলো, এই বড় সুন্দর তো, এ যেন নগেন্দ্রবালার চেয়েও সুন্দর। 2-3 মিনিট এইভাবে কাটলে অনাথ এক সময় মুখ ফিরিয়ে নিল। চোখ বুজে অস্ফুট স্বরে সে বলল, হে ঈশ্বর, আমার হৃদয়ে বল দাও। চাঁদের আলোয় মন দুর্বল হয়ে পড়ে এমনটা ভেবে অনাথ তাড়াতাড়ি বাতিটা জ্বেলে ফেলল। কেরোসিনের তীব্র আলোয় মনে হলো বুঝি স্বপ্নের ঘোর ভেঙে গেছে। মন্দাকিনীর পায়ে হাত দিয়ে সে তাকে জাগালো। মন্দা উঠে নিজেকে যেন ভীষণ রকম গুটিয়ে নিল। কাপড় চোপড়গুলো কিছুতেই যেন আর বাগ মানে না। অনেক চেষ্টার পর রীতিমতো ঘোমটা দিয়ে অনাথের দিকে সে একবার আর চোখে চেয়ে আবার মুখ নামিয়ে নিল। অনাথ ডাকল,
মন্দাকিনী। মন্দা ঘোমটার ভেতর থেকে অনাথের দিকে একবার চেয়ে সাথে সাথেই আবার চোখ নামিয়ে নিল। মন্দাকিনী, আজ তোমায় কেন ডেকেছি জানো? মন্দা ঘাড় নেড়ে বলল সে জানে না। অনাথ বলল, তবে শোনো, আমার সঙ্গে তোমায় কলকাতায় যেতে হবে, যাবে? মন্দা কোনো উত্তর দিল না। অনাথ আবার বলল, কি যাবে? খুব নিচু গলায় মন্দা বলল, আমাকে যেখানে নিয়ে যাবে সেইখানেই যাব। আমার বাপ মার অমতে অজান্তে যেতে পারবে? মন্দা আবারও চুপ করে থাকে। কথা কও, এখন লজ্জার সময় নয়। যেতে পারবে? বলো। মা বাপের অজান্তে কেন? এখন তো সকলেই বিদেশি স্ত্রী নিয়ে যাচ্ছে। সে প্রস্তাব আমি হারু কাকাকে দিয়ে করিয়েছিলাম। বাবার মত নেই, বলেছেন ওর এখন মতিগতির স্থিরতা কি, নিজে যে চুলো ইচ্ছে সেই চুলোয় যাক। বাড়ির বউটাকে সে জুতো মোজা পরিয়ে ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে, সে আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। তুমি কি সত্যি করে আমায় ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে নাকি? আমরা দুজনে পবিত্র ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হব। মন্দাকিনীর যেন কিছু একটা খটকা লাগলো। স্বামী কি রহস্য করছেন? সে বলল, আমি ঠাকুর দেবতা মানি, আমি কি করে ব্রহ্মজ্ঞানী হব? অনাথ রীতিমতো গাম্ভীর্যের সাথে বলল, ও সকল বিশ্বাস তোমায় পরিত্যাগ করতে হবে, ওসব ভুল। আমি কি করে এক ঈশ্বরে বিশ্বাস করি? তুমি লেখাপড়া শিখেছ, আমার কি বুদ্ধি আছে? তোমাকেও লেখাপড়া শেখাবো। কলকাতায় গিয়ে সমস্ত বন্দোবস্ত করে দেব, মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। মন্দাকিনী ঘাড় নেড়ে বলল, লেখাপড়া যদি শিখতে হয় তবে আমি তোমার কাছে শিখব। বুড়ো বয়সে আমি এই স্কুলে যেতে পারবো না। অনাথ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি ভুল বুঝছো। আমরা দুজনে একসাথে এক বাড়িতে থাকবো না তো। মন্দাকিনী চমকে উঠে জিজ্ঞেস করল, তবে তবে আমি কোথায় থাকবো? সেই স্কুলেই, যেখানে মেয়েরা পড়ে থাকে, সেখানেই রীতিমতো সকল বন্দোবস্ত আছে। মন্দা শান্ত গলায় বলল, তবে আমি যাব না। অনাথ দেখল যেখানে রোগ সেখানে চিকিৎসা হচ্ছে না। সব কথা খুলে বলা খুব দরকার। কেন আমি এতদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি তা তুমি কিছু শুনেছ? শুনেছি, কিন্তু ভালো বুঝতে পারিনি। তবে বুঝিয়ে বলি, শোনো। প্রথমত, আমাদের বিয়ে ভালোবাসার বিয়ে নয়। দ্বিতীয়ত, তার অনুষ্ঠান পৌত্তলিক মত অনুসারে হয়েছে। আমার মতে আমাদের বিয়ে অসিদ্ধ, বা বলতে পারো যথাযথ নয়। সুতরাং তুমি আমার স্ত্রী নও, বোনের মতো, বুঝলে? না, ছি ছি। তবে আর একটা কথা খুব স্পষ্ট করে বলি, শোনো। আমি তোমায় ভালোবাসি নে। তা তো দেখতেই পাচ্ছি। আমি আর একজনকে ভালোবাসি। তবে তবে আমায় কলকাতায় নিয়ে কি করবে? দেখো মন্দা, আমি তোমায় ভালো না বেশে বিয়ে করেছি। এতেই তোমার প্রতি যথেষ্ট অত্যাচার করা হয়েছে। তার উপর তোমার বাকি জীবনটা বিফল করে দিয়ে আর সর্বনাশ করব না। আমরা দুজনেই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলে আমাদের বিয়ের সমস্ত বন্ধন ঘুচে যাবে। তখন তুমি স্বাধীন হবে, তখন আবার যাকে ইচ্ছে বিয়ে করো। এই জন্য কলকাতায় গেলে আমাদের একসাথে থাকা অসম্ভব। সব কথা বুঝতে পারলে? মন্দাকিনী বেশি করে ঘোমটা দিল। কোনো উত্তর দিল না, প্রশ্ন করল না। কাঠের পুতুলের মতন বসে রইল সে। কিছুক্ষণ পর অনাথ বুঝতে পারল মন্দা কাঁদছে। এবার অনাথের মনেও একটু দুঃখ হলো। ইচ্ছে করল মন্দার মুখের ওপর থেকে ঘোমটা খুলে তার চোখ দুটো মুছিয়ে দেয়, কিন্তু তার তীক্ষ্ণ কর্তব্য জ্ঞান তাকে বাধা দিল।
এই গভীর রাতে নির্জন ঘরে যুবতী স্ত্রীলোককে ছোঁয়া নীতিসঙ্গত বলে মনে হলো না। সুতরাং সে শুধু বলল, মন্দা, মন্দা কাঁদো কেন? আমি তো তোমার মঙ্গলের জন্যই বলেছি। কিন্তু মন্দাকিনী কিছুই বলল না, আর তার কান্নাও থামল না। অনাথ ডাকল, মন্দা। এবার গলার স্বর যেন বদলেছে, এ যেন আদরের স্বর। এই স্বর শুনে মন্দা আরো বেশি করে কাঁদতে লাগলো। অনাথ হতভম্ব হয়ে ভাবল, এ কথায় মন্দার এত দুঃখ কেন, এত কান্না কেন? একটা আসন্ন পরিত্রাণের আনন্দ সে অনুভব করলো না কেন? আমি ভালোবাসি না, ভালোবাসতে পারি না, তা তো সে জানে। এই বাঁধন ঘুচলে জীবনের সুখের পথে চলবার সুযোগ পাবে সে, তাও এ প্রস্তাবে এত দুঃখ কেন? তবে কি সে আমায় ভালোবাসে? এই সময় ঘড়িতে টং টং করে 3টে বাজল। মন্দা উঠে বলল, আমি চাই। অনাথ মন্দাকে ছুল, তার হাতটা ধরল সে, ধরে বলল, তোমার মনের কথা আমায় খুলে বলো মন্দা। মন্দা কাঁপা কাঁপা গলায় বলল, আমার এখন মাথা ঠিক নেই। তবে কাল আবার এসো, আসবে? দেখবো। দেখবো না মন্দা, কাল নিশ্চয়ই এসো। অনাথের গলায় যেন একটা আগ্রহ ধরা পড়ল। মন্দা বলল, আচ্ছা। মন্দা সেখান থেকে চলে গেল। পরের দিন যখন অনাথের ঘুম ভাঙল, তখন অনেক বেলা হয়েছে। প্রথমেই মন্দাকিনীর কান্না ভরা চোখ দুটোর ছবি তার মনে এলো। অনাথ উঠে বসল, দেখল চুলে পরার একটা সোনার কাঁটা বিছানায় পড়ে আছে। সেটাকে সে তাড়াতাড়ি বাক্সের মধ্যে লুকিয়ে ফেলল। প্রতিদিন সকালে সে সঙ্গীত ও উপাসনা করে থাকে, কখনো তা বাদ যায় না। কিন্তু আজ আর তা হয়ে উঠল না। আজ তার মনটা বড় অস্থির। গ্রামের বাইরে নদীর ধারে গিয়ে অনাথ পায়চারি করতে লাগলো। কিছু সময় পর সে দেখল বাড়ির এক কাজের লোক মাখন সর্দার ছুটতে ছুটতে তার দিকে আসছে। অনাথের মন যেন হঠাৎ আসা অমঙ্গলের আশঙ্কায় চমকে উঠল। সে ভাবল, কি হয়েছে? ও কি আমাকে ডাকতে আসছে? মন্দাকিনীর কিছু হয়নি তো? অথবা সে কিছু করে বসেনি তো? মাখন সর্দার কাছাকাছি এলে অনাথ দেখল সে কাঁদছে। অনাথ জোর গলায় জিজ্ঞেস করল, কিরে মাখন, কি হয়েছে? মাখন কাঁদতে কাঁদতে বলল, আর দাদা ঠাকুর, সর্বনাশ হয়েছে। ও যা ডাকতে যাচ্ছি কাটি ঘা। কাটি ঘা অর্থাৎ সাপে কেটেছে। অনাথ ভাবল মন্দাকিনীকে সাপে কেটেছে। মাখন খবর দিয়েই সেখান থেকে চলে গেছে। কার যে এমন হয়েছে তা জিজ্ঞেস করাই হলো না অনাথের। সে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলো। প্রথমে সে অত্যন্ত সহজভাবে পা চালিয়ে হাঁটছিল। ধীরে ধীরে গতি বৃদ্ধি করে একেবারে দৌড়তে লাগলো। সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকতে একটু ঘুরতে হয়, তাই সে বাগানের দরজা দিয়ে ঢুকবে ঠিক করলো। বাগানের মধ্যে দিয়ে বাড়ির কাছাকাছি এসে একটু দূরেই গাছের আড়ালে হরিমতি ও মন্দাকিনীকে সে দেখতে পেল। তারা পুকুরে স্নান করতে যাচ্ছে দেখে অনাথ হাঁপ ছেড়ে বাঁচল। তাদের দুজনেরই মাথার কাপড় খোলা। মন্দাকিনীর মুখ বিষণ্ণ, হরিমতির চোখ দুটোতে খানিকটা কৌতুক মিশে আছে। প্রথমে তারা অনাথকে দেখতে পায়নি, কাছাকাছি এসে দেখতে পেল। মন্দাকিনী ব্যস্ত হয়ে মাথায় ঘোমটা দিয়ে দিল। হরিমতি অনাথের কথা ভেবে যেন মনে মনে হাসছে, যেন তার দুটো চোখ দাদাকে বলছে, আমি সব জানি গো, সব জানি। হরি, হরি কাকে সাপে কামড়েছে? হরিমতি হতভম্ব হয়ে বলল, সাপে কামড়েছে? কই, কাকে তা তো জানি না।
অনাথ বৈঠকখানায় গিয়ে শুনল মাখন সর্দারের স্ত্রীকে সাপে কামড়েছে। তখন সে মাখনের বাড়ির দিকে চলল। সেখানে গিয়ে দেখল অনেক লোক জমেছে। ওঝারা সব চিৎকার করে মন্ত্র পড়ছে, কিন্তু সেই স্ত্রীলোক কিছুতেই বাঁচল না। মাখন যখন ওঝা নিয়ে এসেছিল তখন সব শেষ হয়ে গেছে। তাই দেখে মাখনের যা কান্না! বছর 5 ছেলের মতন মাটিতে লুটিয়ে পড়ে সে কাঁদতে লাগলো। অনেকে সেই শোকের পরিবেশ সহ্য করতে পারল না, হায় হায় করতে করতে সেখান থেকে চলে গেল। অনাথ চোখ মুছতে মুছতে বাড়ি ফিরল। অবাক হয়ে ভাবতে লাগলো, একজন কৃষকের অশিক্ষিত অমার্জিত হৃদয়ে এত ভালোবাসা! ইচ্ছা করলো হেমন্ত কুমারকে এনে একবার এই দৃশ্য দেখায়। সে সবসময় বলে, পূর্ব রাগ বর্জিত মন্ত্র পড়া বিবাহে ভালোবাসা কিছুতেই জন্মাতে পারে না, তা একেবারেই অসম্ভব। অনাথ বাড়ি পৌঁছে দেখল হেমন্ত কুমারের একটা চিঠি এসেছে। সত্যমেব জয়তে, কলিকাতা, 17 জ্যৈষ্ঠ, সোমবার। প্রিয় ভাই, গতকাল তোমাকে যে চিঠি লিখেছি তা নিশ্চয়ই পেয়ে থাকবে। অন্য একটা সুখবর আছে। কান্তপুরের রাজা শ্রীযুক্ত অশ্বিনী রঞ্জন রায়বাহাদুর তাঁর ছেলের জন্য গৃহশিক্ষক খুঁজছিলেন। বিকেলে 2 ঘন্টা পড়াতে হবে, বেতন 50 টাকা। আমি এই শুনে তার সাথে দেখা করেছি। তোমায় তিনি ওই কাজে নিযুক্ত করতে পারলে অত্যন্ত সুখী হবেন, কিন্তু তাহলে তোমায় 1 সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে হবে। অতএব তুমি চিঠি পড়া শেষ করা মাত্র শ্রীমতী মন্দাকিনীকে সঙ্গে করে নিয়ে চলে এসো। তোমার উত্তর পেলেই বালিকা বিদ্যালয়ে তাঁর জন্য সমস্ত বন্দোবস্ত করে রাখব। আমার সাথে দেখা হলেই নগেন্দ্রবালা তোমার কথা জিজ্ঞেস করেন। তোমার প্রতি তাঁর প্রেম যে দিন দিন বেড়েই চলেছে তাতে সন্দেহ নেই। বোন মন্দাকিনীকে নিয়ে আসা সম্বন্ধে তুমি কিছুমাত্র দ্বিধা বা শঙ্কা করো না। যদি কোনো সংশয় হয় তাহলে স্মরণ করো, পৃথিবীতে অধিকাংশ শুভ কাজ সম্পাদনেই বাধা অতিক্রম করতে হয়েছিল। ঈশা নিজের প্রিয় ধর্মপ্রচার করবার জন্যই নিজের প্রাণ পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করেনি। সর্বমঙ্গল বিধাতা তোমার সহায় হন। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। অনাথ হেমন্ত কুমারের চিঠির কোনো উত্তর দিল না। মন্দাকিনীর কান্না ভেজা সেই মুখ কেবলই তার মনে পড়তে লাগল। সে যে রাজি নয়, সে যে ভারী দুঃখিত। কি করে তাকে কলকাতায় নিয়ে যাবে অনাথ? আজ সকালে মাখন সর্দারের ব্যাপার দেখে তার মতাদর্শ ও বিশ্বাসে একটু আঘাত লেগেছে। হয়তো মন্দাকিনী তাকে ভালোবাসে, তাই এই বন্ধন ছেড়ে ফেলতে সে এত কষ্ট পাচ্ছে। বিয়ের আগে প্রেম না জন্মালে বিয়ের পরেও যে আর প্রেম জন্মাতে পারে না, এই বিষয়ে অনাথের মনে বেশ সংশয় তৈরি হয়েছে। সন্ধ্যাবেলায় তার ভাইপোটি এসে তার হাতে একটা চিঠি দিয়ে দৌড়ে পালালো। খাম আঠা দিয়ে বন্ধ করা, ভিতরে চিঠি রয়েছে, অথচ কোনো শিরোনাম নেই। অনাথ খামটা ছিঁড়ে চিঠি বের করে পড়তে শুরু করল। প্রিয়তমেষু, তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি যেতে প্রস্তুত আছি। যে দিন যে সময় বলবে আমি তোমার অনুগামিনী হব। আজ রাত্রে সাক্ষাৎ করতে পারবো না। ইতি চরণাশ্রিতা দাসী শ্রীমতী মন্দাকিনী দেবী। এই চিঠি পেয়ে অনাথ ভারী অবাক হল। যেতে প্রস্তুত, এই বন্ধন ছিঁড়ে ফেলতে আর দুঃখ নেই। চিঠিটা অনাথ বেশ কয়েকবার পড়ল। যদি দুঃখ নাই থাকে তবে ভালোবাসাও নেই। অথচ লিখেছে প্রিয়তমেষু চরণাশ্রিতা দাসী। এর অর্থ কি? ভেবেচিন্তে শেষে স্থির করল ওগুলো সব বাধা ধরা কথা, ওগুলোর বিশেষ কোনো অর্থ নেই। কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছে তার মনে বড় ব্যথা হলো। কিন্তু সে ব্যথা ক্ষণিকের। নিজের মনকে সে জিজ্ঞেস করল, সে তোমাকে ভালোবাসে না বাসে তাতে তোমার কি? মন বলল, না, তার জন্য আমার কিচ্ছু মাত্র মাথা ব্যথা নেই। নগেন্দ্রবালার ছবিটা সে অত্যন্ত আগ্রহের সাথে বুকে চেপে ধরল। না না,
আর একদিনও দেরি করা যাবে না। কালই মন্দাকিনীকে নিয়ে কলকাতা রওনা দিতে হবে। রাত 1টার সময় বেরোতে হবে। 2 ক্রোশ দূরে রতনপুর গ্রাম, সেই অবধি হেঁটে গিয়ে সেখান থেকে গরুর গাড়ি করে স্টেশনে যাব। তারকেশ্বর দিয়ে গেলে 8 ক্রোশ, পান্ডুয়া দিয়ে গেলে 11 ক্রোশ পথ। পান্ডুয়া দিয়ে যাওয়াই শ্রেয়। গ্রামের লোকজনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকবে না। একটু দূর হবে ঠিকই, যেতে দেরিও হবে, তাতে আর কি বা হবে। সারা রাত অনাথের ঘুম হলো না। ভবিষ্যৎ সম্বন্ধে নানা রকম কাল্পনিক আয়োজনে তার মাথা অত্যন্ত উত্তপ্ত হয়ে পড়ল। পরদিন সকালে উঠেই সে মন্দাকিনীকে লিখল, প্রিয় বোন, আজ রাত 1টার সময় আমরা রওনা দেব। ওই সময় আমার ঘরে এসো। জিনিসপত্রের মধ্যে দ্বিতীয় একটা কাপড় ছাড়া আর কিছুই নিও না। রাত 1টার সময় স্ত্রীকে চুরি করে অনাথ পালিয়ে গেল। 2 দিন পরে বেলা 12টার সময় যখন পান্ডুয়ার বাজারে অনাথশরণ গরুর গাড়ি থেকে মন্দাকিনীর সাথে নামল, তখন রোদ অত্যন্ত প্রখর ভাব ধারণ করেছে। দুজনেরই গা ঘামে ভিজে গেছে। গাড়ি ভাড়া চুকিয়ে দিয়ে অনাথ একটা দোকানে উঠল। দোকানি তাকে স্বাগত জানিয়ে মাদুর বিছিয়ে তাকে বসতে দিল। একজন ঝি এসে মন্দাকিনীকে আড়ালে স্ত্রীলোকদের বসবার স্থানে নিয়ে গেল। সেই ঘরের পিছনেই বারান্দা। বারান্দার নিচেই একটা বিশাল দিঘি। জল বড়ই পরিষ্কার। মন্দাকিনীর শরীর তেতে আগুন হয়ে আছে। তেষ্টায় গলা শুকিয়ে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। ঝিকে বাজার করতে পাঠিয়ে মন্দাকিনী স্নান করতে নামল। তখনও সে যথেষ্ট বিশ্রাম করেনি। গায়ের ঘাম পর্যন্ত মরেনি। যতক্ষণ পর্যন্ত না ঝি ফিরে এলো, তা প্রায় 8 ঘন্টা হবে। ততক্ষণ অবধি মন্দা জলেই পড়ে রইল। ঝি এলে জল থেকে উঠে মাথা গা মুছে রান্না চাপিয়ে দিল। এই অত্যাচারের ফল পেতে কিছুমাত্র দেরি হলো না। রান্না শেষ হওয়ার আগেই মন্দার খুব জ্বর এলো। অনাথ স্নান করে জল খেয়ে স্টেশনে গিয়েছিল গাড়ির খবর নিতে এবং হেমন্ত কুমারকে টেলিগ্রাম পাঠাতে। ফিরে এসে দেখে এই ব্যাপার। মন্দার গায়ে হাত দিয়ে সে দেখল গা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল। শীতে হাত পা ঠক ঠক করে কাঁপছে। সঙ্গে না আছে বিছানা বালিশ, না আছে বেশি কাপড় চোপড়। মন্দা কিসেই বা শোয় আর কি বা গায়ে দেয়? অনাথ বলল, একটু অপেক্ষা করো, আমি একটা কম্বল চেয়ে এনে বিছানা করে দিচ্ছি। মন্দাকিনী তাকে যেতে বারণ করলে সে বলল, তুমি আগে খেতে বসো, তোমাকে ভাত বেড়ে দিই, তারপর শুবো। এখন আহ পাগল, এখন ভাত বাড়তে হবে না। তোমার এমন অসুখ, আমি কি খেতে পারি? মন্দা কাঁপতে কাঁপতে বলল, আমার অসুখটা কি? তা বলে তুমি উপবাসী থাকবে? 2 দিনের ধকলে তোমার মুখ শুকিয়ে আধখানা হয়ে গেছে তো। অনাথ দোকানির কাছে চেয়ে একটা বালাপোষ আর খান 2-3 কম্বল নিয়ে এলো। সেগুলো দিয়ে বিছানা করে মন্দাকে বলল, এসো, শোবে, এসো তো, এসো। কি কথা, তুমি না খেলে আমি শোবো না। অনাথ শুনল না। মন্দাকিনীকে জোর করে শোয়া করালো। বিছানায় শুয়ে মন্দাকিনী 2-3 বার বলল, ভাত পেড়ে নিয়ে খাও তুমি নিচে, ঠান্ডা হয়ে গেলে খেতে কষ্ট হবে। কিন্তু আর বেশিক্ষণ জেদ করবার শক্তি তার রইল না। ধীরে ধীরে জ্বরের ঘোরে সে অচেতন হয়ে পড়ল। 3 দিন পরে যখন মন্দাকিনীর জ্ঞান ফিরল, তখন সে চোখ খুলে দেখল বিছানার কাছে স্বামী বসে। অনাথ জিজ্ঞাসা করল, মন্দা, কেমন আছো? মন্দা বলল, ভালো আছি। তুমি ভাত খেয়েছো? বলতে বলতে আশেপাশে তাকিয়ে দেখল সে আর দোকান ঘরে নেই। কার ঘরের পালঙ্কের ওপরে শুয়ে আছে। মন্দা জিজ্ঞেস করল, এ কি,
আমি এ কোথায় রয়েছি? মন্দা, তোমাকে যার কথা বলতে শুনবো তা ভাবিনি। 3 দিন কেটে গেছে। এখানকার জমিদারের বাগান বাড়ি। 3 দিন? হ্যাঁ মন্দা, 3 দিন তুমি অচেতন হয়েছিলে। এখন যদি বাঁচাতে পারি তবেই সব সার্থক। মন্দা কিছুক্ষণ চুপ করে থেকে অত্যন্ত চাপা গলায় বলল, তোমায় একটা কথা বলবো? কি মন্দা? আমাকে বাঁচিও না। এ কথা শুনে অনাথের চোখ দিয়ে জল আসতে লাগলো। বলল, ছি মন্দা, ও কথা কি বলতে আছে? তুমি ভালো হবে, তুমি বাঁচবে। মন্দার ঠোঁট দুটো কেঁপে উঠল। জল ভরা চোখ দুটো অনাথের দিকে ফিরিয়ে বলল, কি হবে আমার বেঁচে? আমায় যেতে দাও। না মন্দা না, তোমাকে আমি যেতে দেব না। কি করবে আমায় নিয়ে? আমি তোমায় ভালোবাসবো। মন্দার দুর্বল শরীর ও তার ক্লান্ত মন চিন্তার ভার আর সইতে পারল না। চোখ বুজে মন্দা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এলেন। অনাথ হাসি মুখে তাকে নমস্কার করে বলল, ডাক্তারবাবু, দুপুরবেলাকার ওষুধটায় বেশ ফল হয়েছে, জ্ঞান ফিরেছে। এই কিছুক্ষণ আগে ও কথাও বলেছে। তবে আর ভাবনা নেই, এ জ্বরটুকু 2 দিনে সারিয়ে দেব। কিন্তু আপনি যে মারা গেলেন, এ 3 দিন তো একরকম না খেয়ে আপনি ঠায় বসে আছেন। আপনার মতো পত্নী প্রেমিক স্বামী আমি খুব কমই দেখেছি। অনাথ মনে মনে বলল, খুব কমই বটে। তারপর জোরে বললেন, আমার স্ত্রী, আমি তো স্বভাবতই করব, কিন্তু আপনি যে সহৃদয়ের পরিচয় দিয়েছেন তার তুলনা নেই। প্রবীণ ডাক্তারবাবু নিজের প্রশংসা শুনে নিজেকে একটু গুছিয়ে নিয়ে বললেন, আরে না না, আমি আর বেশি কি করেছি? আমি যা করেছি সে তো আমার পেশা, জীবিকা। আপনি যদি বাবুদের বলে এই বাগানবাড়ি খুলিয়ে না দিতেন, তাহলে দোকানের সেই স্যাঁতস্যাঁতে মেঝেতে কম্বলের ওপর শুয়ে আমার স্ত্রী কদিন বাঁচতেন বলুন? ডাক্তারবাবু কথা ঘোরাতে অন্য কথা পারলেন। তারপর ওষুধপত্র সম্বন্ধে উপদেশ দিয়ে চলে গেলেন। সেদিন রাত 10টায় মন্দার জ্বর ছাড়ল। সে সারা রাত সুন্দর এবং গভীর ঘুম উপভোগ করল। তার পাশে শুয়ে অনাথও কদিন পর খুব ঘুমালো। সকালে যখন ডাক্তারবাবু এলেন, তখন মন্দাকিনী তাকে দেখে মাথায় কাপড় দিল। জ্বর ছেড়েছে শুনে ডাক্তারবাবু খুব আনন্দ পেলেন। বললেন, আর কিচ্ছু চিন্তা নেই, আর কোনো ভয় নেই। এখন শুধু মন মেজাজ ভালো রাখো, তাহলেই ব্যাস। ডাক্তারবাবু চলে গেলে অনাথ মন্দাকে নিয়মমাফিক ওষুধ খাওয়ালো এবং তারপর দুজনের কথাবার্তা আরম্ভ হলো। মন্দা বলল, এই কদিন কি খেলে? ডাক্তারবাবুদের বাড়ি থেকে ভাত আসতো। তবে চেহারা এমন হয়ে গেল কেন? একেবারে শুকিয়ে যে আধখানি হয়ে গেছো। আমি তোমার যত কষ্টের মূল, আমার জন্যে কেন এত করলে? অনাথ মৃদু হেসে বলল, যদি আমার ব্যারাম হয় তাহলে তুমি আমার জন্য করতে না? মন্দা বিছানার দিকে চেয়ে আস্তে আস্তে বলল, আর ব্যারামের কামনায় কাজ নেই। অনাথ মন্দার একটা হাত ধরে আদর করে বলল, প্রার্থনা নাই করলাম, হলে করতে কি না? করতাম না তো কি? কেন? মন্দা গলার কাছে কান্না চেপে নিয়ে বলল, তুমি যে আমার স্বামী। অনাথ মন্দার হাত চেপে ধরল। তুমি যে আমার স্ত্রী। স্ত্রী? তা কবে থেকে? কেন?
যেদিন থেকে তোমায় ভালোবেসেছি। মন্দাকিনী খানিকক্ষণ চুপ করে রইল। শেষে বলল, তুমি না ব্রাহ্ম, তুমি না মিছে কথা বলো না? আমি ব্রাহ্ম, আমি মিছে কথা বলিনি। আমি তোমায় ভালোবাসি। তবে সেদিন বললে ভালোবাসবো। অনাথ এর কোনো উত্তর দিতে পারল না। বদলে বলল, তুমি তো আমায় ভালোবাসো না। কিভাবে জানলে? তুমি তো আমাদের এই বন্ধন ছিন্ন হতে দিতে রাজি হয়েছিলে, তাই তো কলকাতায় যাচ্ছিলে। মন্দা হেসে বলল, তাই বুঝি? কি তবে? আমি বুঝি আসতে চেয়েছিলাম, ঠাকুরজি তো আমাকে পাঠালে। তার ভারী ইচ্ছে তোমার আরেকটি বিয়ে হয়। হ্যাঁ, পাত্রও ঠিক করে দিয়েছিল। কে? যমরাজ। অনাথ হাসতে লাগলো। মন্দা বলল, ঠাকুরজি বলেছিল, তোকে যেমন দাদা বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুই তেমনি পথে তার মন ডাকাতি করবি না। যদি পারিস তবে। অনাথ বাধা দিয়ে বলল, তবে ওই বিয়ের বন্দোবস্ত তা ডাকাতি করেছ বটে। এদিকে অন্য বিয়ের জোগাড় যন্ত্রটিও বেশ করে তুলেছিলে। কিন্তু সে ভালোবাসার বিয়ে হচ্ছিল না, তাই ব্যাঘাত হলো। কখন আমি তোমার মনে ডাকাতিটা করেছি শুনতে পাইনে। সেসব পরে বলবো। কখন করেছি সেটা বলো না। কখন? যেদিন প্রথম আমার বিছানায় পায়ের তলায় শুয়ে ঘুমোচ্ছিলে, তখন আরম্ভ করেছ আর কি। তারপর সারা পথে চাণক্য পণ্ডিত বুধগণের প্রতি উপদেশ দিয়াছেন, ঘৃত কুম্ভ সমা নারী এবং তপ্তাঙ্গার সম পুরুষকে একত্র স্থাপন করিবে না, করিলে বিপদ ঘটিতে পারে। সেই নর নারী যদি স্বামী স্ত্রী হয় এবং তাদের বয়স যদি তরুণ হয়, তাহলে কি আর রক্ষে আছে? ঘি আর আগুন, বুঝেছ? মন্দা অল্প হাসতে হাসতে বলল, পথে কেন তবে আত্মসমর্পণ করনি? অনাথ আর কিছু না বলে স্ত্রীর মুখের দিকে চেয়ে রইল। মন্দা চাপা গলায় বলল, নগেন্দ্রবালা? আমার স্বামীকে নগেন্দ্রবালা নেবে? নগেন্দ্রবালার বড় সাধ্যি? চলো একবার কলকাতা, তাকে আমি দেখব। কলকাতায় তো যাব না, পশ্চিম যাব, তোমার শরীর সারাতে। মন্দা এ কথা যেন কানে তুলল না। জিজ্ঞাসা করল, সত্যি সে তোমায় ভালোবাসে? তাহলে তার তো ভারী দুঃখ হবে। সে আমায় ভালোবাসে কিনা সেই জানে, আর ঈশ্বর জানেন। বলেনি? জিজ্ঞাসা করনি? তার সঙ্গে কখনো এ কথা হয়নি। তুমি ভালোবাসতে তা সে জানে? কি করে জানবে? মন্দা অভিমান করে বলল, সে না জানুক, তুমি তো বাসতে। কই আর বাঁচতাম। তাহলে তুমি এত শীঘ্র, এত সম্পূর্ণভাবে আমাকে জয় করলে কি করে? এই ঘটনায় প্রমাণ হয়ে গেল আমি যথার্থ ভালোবাসতাম না। শুধু চোখের ভালোবাসা ছিল, মনের ভেতরে প্রবেশ করেনি। তার বিদ্যা, তার বুদ্ধি, তার আচার ব্যবহারের সৌন্দর্য, এই সমস্ত আমাকে মুগ্ধ করেছিল। দুদিন পরে মন্দা উপযুক্ত খাবার খেল এবং দুটো দিন দুজনে বাগান বাড়িতে বড়ই আনন্দে কাটালো। আজ সন্ধে ডাক্তারবাবুদের বাড়ি নিমন্ত্রণ খেয়ে কাল ভোরের গাড়িতে তারা মুঙ্গের রওনা দেবে। সমস্ত ঠিকঠাক। সন্ধ্যের পর ডাক্তারবাবুর বৈঠকখানায় বসে অনাথ হেমন্ত কুমারের থেকে একটা চিঠি পেল। ব্রহ্ম কৃপাহি কেবলম, কলকাতা, 25শে জ্যৈষ্ঠ, মঙ্গলবার। প্রিয় ভাই, বোন মন্দাকিনীর অসুস্থতার খবর পেয়ে অত্যন্ত দুঃখ পেলাম। ঈশ্বর শীঘ্র তাকে সারিয়ে তুলুন এই প্রার্থনা করি। আজ তোমায় একটা দারুণ খারাপ খবর দেব, প্রস্তুত হও।
তুমি বলেছিলে তোমার দৃঢ় বিশ্বাস নগেন্দ্রবালা তোমাকে ভালোবাসেন। আমারও বিশ্বাস তাই ছিল, কিন্তু কাল সন্ধেবেলা আমার সে ধারণা ভেঙে গেছে। শুনলাম শরতের সঙ্গে নগেন্দ্রবালার বিবাহ স্থির। আরও শুনলাম 2 বছর ধরে তারা পরস্পরের প্রেমে আবদ্ধ। সুতরাং নগেন্দ্রবালার ব্যবহারে তুমি যে অনুমান করেছিলে তা তোমার ভ্রম মাত্র। এখন তুমি কি করবে? এ দুঃসহ শোক কেমন করে বহন করবে? তোমার আর একটা ভুল হয়েছে। হিন্দু মতে যে বিবাহ সম্পন্ন হয়েছে, নতুন ব্রাহ্ম বিবাহ আইনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুতরাং তোমরা দুজনে ব্রাহ্ম হলেও সেই সম্বন্ধ ছিন্ন করবার পথ বন্ধ। তুমি কি কলকাতায় আসবে? 4-5 দিনের মধ্যেও যদি বোন সেরে ওঠে, যদি তোমরা এখানে আসতে পারো, তাহলেও রাজবাড়ির যে কাজটার কথা বলেছিলাম সেই কাজটি হস্তান্তরিত হবে না। কিন্তু আমার পরামর্শ, বোনকে ঘরে পাঠিয়ে দিয়ে তুমি কিছুদিন হিমালয়ের কোনো নির্জন স্থানে কাটিয়ে এসো। সেখানে তপস্যা ও উপাসনার মাধ্যমে মনকে স্থির করে এবং তোমার কৃতকর্মের শাস্তি সুনিশ্চিত করো। ভবদীয় শ্রী হেমন্ত কুমার সিংহ। রাত 9টার পর ডাক্তারবাবুর বাড়ি থেকে ফিরে অনাথ স্ত্রীকে চিঠিটা দেখালো। মন্দা সেটা পড়ে হাসতে হাসতে বলল, তবে আর নগেন্দ্রবালার ওপর আমার রাগ নেই। মুঙ্গেরে না গিয়ে কলকাতাতেই চলো, নগেন্দ্রবালার বিয়েটা দেখতে হবে তো। তাই চলো। মুঙ্গেরে যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল, আমায় ভুলে যেতে নগেন্দ্রবালাকে অবসর দেওয়া। এ কথা শুনে মন্দাকিনী ভারী অভিমানের ভান করল। বলল, তাই? তখন মনের কথা খুলে বললেই তো হতো। বলা হলো তোমার শরীর সারাবার জন্য পশ্চিম যাচ্ছি। বাইরে অন্ধকার। বকুল গাছে একটা কোকিল বসেছিল। সে হয়তো মানুষের ভাষা বুঝতে পারে। বুঝি মন্দাকিনীর এই ছলনাময় অভিমানের কথা শুনে সে খুব আনন্দ পেল। তাই সে মুহুর্মুহু ঝংকার দিতে আরম্ভ করল। অনাথ স্ত্রীকে বুকের কাছে টেনে নিয়ে তার মুখে একটা চুম্বন করে বলল, না গো না, তা নয়। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প বউচুরি। গল্প পাঠে আর্য জানা। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন দেবশ্রী দাস চৌধুরী, শান্তনু দত্ত, শোভন কামিলা ও সায়ন্তন ঘোষ। পোস্টার ডিজাইন শুভজিৎ সাহানি। ব্যবস্থাপনা, রেকর্ডিং ও সাউন্ড ডিজাইন অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। পরিচালনা মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।